গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের মেইন হিরো হায়ুনকে দেখতে পাই, যাকে তার গার্লফ্রেন্ড সংয়ান খুব রেগে বলছিল, আমি ব্রেকআপ করে নিচ্ছি, থাকো তুমি তোমার এই জিমের বডি নিয়ে, আর আমি অভিশাপ দিচ্ছি তুমি আজীবন একাই যেন থাকো। আমি জানি তুমি তো কাঁদবেও না, তাই না? কারণ যদি তোমার প্রিয় মাসেল লুজ হয়ে যায়। আমি ভাবতেও পারছি না একটা মানুষ এত বডি পাগল কিভাবে হতে পারে। তোমার সাথে কেউ শান্তিতে থাকতে পারবেই না। এই কথা বলে সংয়ান চলে যায়। এবার আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি কেন হায়ুনের গার্লফ্রেন্ড ব্রেকআপ করেছে এইসব কথা বলে। তো আসলে হায়ুন আর সংয়ান একে অপরকে প্রথমে আসলেই ভালোবাসতো, তাই তারা সম্পর্কে শুরু করে। কিন্তু যবে থেকে হায়ুন তার নিজের বডি নিয়ে সচেতন হতে শুরু করে, তবে থেকেই সে নিজের বডির আগে তার গার্লফ্রেন্ডের ইমোশন দেখা বন্ধ করে দেয়। যেমন একদিন তার গার্লফ্রেন্ড তাকে একটা মিল্কশেক দিয়েছিল, কিন্তু এটা দেখে হায়ুন হাইপার হয়ে পড়ে, আর সে দেখে মিল্কশেকে অনেক চিনি আছে। তাই সেটা ফেলে দিয়ে সংয়ানকে বলে পরের বার থেকে আমাকে মিল্কশেকের বদলে প্রোটিন শেক দিবে। এবার আরেকদিন সংয়ান তাদের প্রথম ডেটে চিকেন স্যুপ অর্ডার করে, কিন্তু হায়ুন চেক করে বলে এই স্যুপ থেকে বাটার ফেলতে হবে, না হলে আমার বডি খারাপ হয়ে যাবে। হায়ুন তার প্রোটিনের কথা ভাবতে গিয়ে তাদের অ্যানিভার্সারির কথা ভুলে যেত। সে জিমে খেয়াল করতো সংয়ান ঠিকমতো প্রেশার দিয়ে জিম করছে না, কিন্তু সে এটা খেয়াল করতো না যে আজ সংয়ান নতুন হেয়ারস্টাইল করেছে। তো এবার ব্রেকআপ এই কারণে হয় কারণ হায়ুন তার বডি আর জিম নিয়ে মাত্রাতিরিক্ত অবসেসড। হায়ুন কি পরিমাণ জিম পাগল আপনারা ভাবতেও পারছেন না। মানে হায়ুন ব্রেকআপ হওয়ার পরও মেসেজ করে সংয়ানকে বলে আমাদের ব্রেকআপ হয়েছে ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু ঠিকঠাক মতন পুশ আপ আর প্রেশার দিয়ে জিম করতে ভুলো না। তো এই হচ্ছে ওভারঅল হায়ুনের কাহিনী, আর সামনের গল্পটা তাকে ঘিরে চলবে এবং সেই সাথে আমাদের মেইন নায়িকা মিরানেরও একটা কাহিনী আছে, যা আমরা সামনেই জানতে পারবো। তো এবার হায়ুন একটা বডি বিল্ডার শোতে অংশ নেয়। সেখানে সে তার বডি শো করে আর সবাই তার বডি দেখে বেশ পছন্দ করে, যার ফলে সে এই শোতে চ্যাম্পিয়ন হয়ে যায়। তবে সে সেখান থেকে শুধু ট্রফিটা নিয়ে চলে যায়। স্টেজে উপস্থিত সবাই শকড হয়ে পড়ে তার এই আচরণে, কিন্তু কেন আর কি কারণে হায়ুন এমনটা করেছে তা কেউ জানে না। আর সে কোথায় সেখান থেকে হারিয়ে গিয়েছে সেটাও সবার জানার বাইরে। এবার বর্তমানে হায়ুন একটা রুট সাইডে তার ফ্রেন্ড সিনহোর সাথে কিছু পেপার বিলি করছিল। সে তার ক্লাবে আসার জন্য মানুষদের রাজি করার চেষ্টা করতে থাকে। হায়ুন এক পর্যায়ে ভাবছিল তার জিম করা বডি দেখিয়ে মেয়েদের জিমের ক্লাবে আনা ট্রাই করবে। তবে তার বন্ধু বলে, ভাই তুই অনেক করেছিস, এবার একটু অফ থাক, না হলে মান ইজ্জত সব পানিতে যাবে। তো তখনই হায়ুন খেয়াল করে আমাদের গল্পের নায়িকা মিরানকে। মিরানের একটা বয়ফ্রেন্ড আছে, আর সেই বয়ফ্রেন্ড তার সাথে নর্মাল সম্পর্কে থাকতেই চায় না। মিরান ফ্রাস্ট্রেশনে পড়ে রাস্তায় চেঁচামেচি শুরু করে, বলে কেন তুমি আমার সাথে ঘুমাতে চাও না, বলো আমার মধ্যে কি সমস্যা আছে। তার বয়ফ্রেন্ড জন সিউক বলে, দেখো মিরান প্লিজ চুপ করো, আর কোথায় কি বলছো বুঝতে পারছো, আমরা এই নিয়ে পরে কথা বলবো। মিরান কেঁদে বলে, কেন, কারণ কি, তুমি কি অন্য মেয়ে পেয়েছো, নাকি তুমি ছেলেদের পছন্দ করো, কি হলো বলো, কি সমস্যা। জন সিউক রেগে বলে, এরকম কিছু না, আর ছাড়ো আমাকে, আমি পরে কথা বলবো। এবার মিরান রাস্তায় সবার সামনে সব প্রাইভেট কথাবার্তা বলা শুরু করে দেয়। তাই জন সিউক সেখান থেকে মিরানকে ধাক্কা দিয়ে চলে যায়। মিরান ওখানে বসে বসে কাঁদতে থাকে। এইসব দেখে হায়ুন তার ক্লাবের পেপার দিয়ে বলে, আমার মনে হচ্ছে তোমার এটার খুব প্রয়োজন, তুমি বিশ্বাস করো রিগ্রেট করবে না যদি একবার আমার ক্লাবে আসো। মিরান বলে, আমার চাই না এসব। হায়ুন তখন জোর করে সেটা মিরানের বেগে ভরে দেয়। তো এবার মিরান সেখান থেকে মন খারাপ করে হাঁটছিল আর তার জীবনের ব্যাপারেই ভাবছিল। মিরান বলে, আমার স্কুল লাইফ সবসময় এমন ছিল, খুশি বলতে কিছুই নেই। দৃশ্য আসে 2007 সালে, যখন মিরান স্কুলে পড়তো। তাকে তার ক্লাসমেট এসে বলে, মিরান তুমি কি। মিরান এক্সাইটেড হয়ে যায়, ভাবছিল হয়তো বা ফুল দিয়ে তাকে প্রপোজ করবে, কিন্তু ছেলেটা মিরানকে একটা বল দেখিয়ে বলে, তুমি কি আমাদের গোলকিপার হবে। এবার গোলকিপার বলার কারণ হচ্ছে মিরান বাকি বাচ্চাদের থেকে একটু বেশি হেলদি ছিল, যাকে মোটা বলাই যায়। তো এইভাবে আরও কিছু অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে মিরান বেশ কয়েকবার চেষ্টা করেছিল রিলেশনশিপে থাকতে, কিন্তু সে পারেনি, কারণ তার কাছে সব আজব রকমের পার্টনারই আসছিল। এবার বর্তমানে মিরান তার রুমে এসে দেখে ঘরটা সুন্দর করে সাজানো। বেচারি ভেবেছে হয়তো তার বয়ফ্রেন্ড এরকম সারপ্রাইজ দিবে বলে করেছে, তাই সে খুব ইমোশনাল হয়ে পড়ে আর খুশি খুশি রুমে আসে, কিন্তু দেখে সেখানে হিনমিন নামের একটা ছেলে বসে আছে। এবার এই ছেলেটা হচ্ছে মিরানের বোন জিরানের বয়ফ্রেন্ড। মিরান ছেলেটাকে এখানে দেখা মাত্রই মারধর করতে শুরু করে, আর তার পেছনে দৌড়াতে দৌড়াতে নিয়ে যায় সারা পাড়া প্রতিবেশী দেখে তার এই কাণ্ড কারখানা। এবার মিরানকে এইভাবে মারধর করতে দেখে পুলিশ আসে, আর মিরানকে ধরে নিয়ে যায় পুলিশ স্টেশনে। সেখানে মিরানের বোনও আসে, আর এবার এখানে তাদের দুই বোনের শুরু হয় ঝগড়া চেঁচামেচি।
মিরান পুলিশকে বলছিল এই ছেলেকে জেলে দিতে, আর মিরানের বোন বলছিল মিরানকে জেলে রাখতে, কারণ সে তার বয়ফ্রেন্ডকে মেরেছে। পুলিশ এদের ঝগড়া আটকাতে বলে আমি তোমাদের দুজনের মাকে কল করছি, উনি এসে সামলাক নিজের মেয়েদের। এবার মিরান আর জিরান ভয় পায় আর বলে প্লিজ স্যার আপনি এই কাজটা করবেন না, তাহলে আমাদের মা আমাদেরই মেরে দিবে। কিন্তু এরপরে মিরান রেগে বলে না, তার আগে আপনিই আমার বোনকে শাস্তি দিন, একটা বিয়াদব। জিরান বলে কি তুমি নিজের বোনের ব্যাপারে এসে বলছো? তুমি আসলে একটা সাইকোপ্যাথ। মিরান বলে কি বললি তুই? নিজের বোনকে সাইকো বললি? এবার কি তাহলে তুই সাইকোপ্যাথের হাতে মরতে চাস? জিয়ান বলে আয় মেরে দেখা। তো ঘুরে ফিরে এই দুই বোন আবারও চুল টানাটানিতে লেগে যায়। পুলিশ বলে আরে মিস জিরান তুমি বড়, তাহলে তোমার হিসেবে বোঝা উচিত, এরা ছোট মানুষ আর একে অপরকে পাগলের মতন ভালোবাসে। জিয়ান পুলিশকে বলে আরে স্যার আপনি কি আমার বোনের সাথে মজা করছেন? কারণ সে পাগলের মতন ভালোবাসা কি সেটা জানেই না, তাকে তো এইভাবে কেউ ভালোই বাসেনি। বেচারি অনেক চেষ্টা করেছে লাইফে এরকম কাউকে পেতে, কিন্তু পায়নি। জিয়ান এবার ভাবে মিরান হয়তো বা ইমোশনাল হয়ে গিয়েছে, তাই তাকে বলে উন্নি তুমি একদম ভেবো না, সবাই ইউনিক লাইফ পায়, তুমিও ইউনিক, তাই আমি তোমার পাশে আছি। মিরানও কাঁদতে কাঁদতে এবার জিয়ানের চুল ধরে বলে আমি তোকে আজ মেরেই দিব। কি বললি তুই আমাকে? ছাড়বো না তোকে আমি। তো অনেকক্ষণ এইভাবে পুলিশ স্টেশনে ঝগড়া হওয়ার পর তাদেরকে পুলিশ ছেড়ে দেয়। বাইরে এসে মিরান তার বোনকে বলে চুপচাপ বাসায় গিয়ে সব ক্লিন করবি, আমি যদি কিছু এসে দেখি তাহলে সত্যি মেরে দিব। তো তারা দুইজন চলে যাওয়ার পর মিরান বাইরে বসে থাকে ড্রিঙ্কস করার জন্য, আর দুইটা কুকুরকে দেখে একা একাই কথা বলতে থাকে যে এই দুই কুকুর আবার আমার সামনে কেন লাভিডাবি হচ্ছে, যা এখান থেকে তোরা। আমি তো বুঝতে পারছি না, পৃথিবীর সবাই তার পার্টনার পাচ্ছে, কিন্তু আমি একাই কেন থেকে যাই। এবার আমাকে ছেড়ে দিল। তো তখন তার ব্যাগের সেই পোস্টারটা হাতে পড়ে যা হায়ুন দিয়েছিল। মিরান সেটাকে ক্লাব ভেবে চলে আসে নাচ করতে, কিন্তু বেচারি আবারও ধোঁকা খেয়ে যায়, কারণ এখানে কিছু কিছু মানুষ নাচ করতে করতেই এক্সারসাইজ করে। তাই মিরান সেখান থেকে পালাতে গিয়ে এবার ঢুকে যায় জিম এরিয়াতে। সেখানে তাকে দেখে হায়ুনের বন্ধু ভাবে হয়তোবা সে এসেছে জিম করতে, কিন্তু মিরান বলে ও না সরি আমি ভুল করে এসে পড়েছি, আমি আসছি। মিরান যেতে গিয়ে ধাক্কা খায় হায়ুনের সাথে, আর তার এমন ফিল হচ্ছিল যেন কোনো দেয়ালের সাথে সে ধাক্কা খেয়েছে। হায়ুন মিরানকে পড়ে যাওয়া থেকে ধরে বলে ও তাহলে তোমার হাইট হচ্ছে 162.7 সেন্টিমিটার আর তোমার ওজন 62.8 কেজি, তাই না? তোর মিনহো বলে আরে ডিরেক্টর তাকে দেখে তো মনে হচ্ছে 65 কেজির কম করে হবে। হায়ুন বলে হ্যাঁ, কারণ ফ্যাট মাসেলের থেকে কম ওজনের হয়, তাই তাকে দেখতে মোটা লাগলেও আসলে তার ওজন কম। মিরান বলে কি বললে আমাকে তুমি মোটা বললে? হায়ুন বলে চলো আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। যদিও মিরান চাচ্ছিল না, কিন্তু বাধ্য হয়ে সে বসে পড়ে কথা শুনতে। মিরানকে হায়ুন দেখার পর বলে হায় রে কি ফ্যাট। মিরান বলে কি বলতে চাইছো? এবার হায়ুন মিরানের সম্পর্কে তার বডি নিয়ে সব বলা শুরু করে। সে মিরানকে দেখো বলে তুমি একটা অফিস জব করো গত 5 বছর ধরে, তুমি তাই ইরেগুলার খাবার খাও, ঘুমেও সমস্যা হয়, আর চোখের নিচে কালো দাগ, মানে তুমি স্ট্রেসের মধ্যেও থাকো, আর বেশ সবসময় রামেন খেতে থাকো, তার উপর নানা রকমের বাজে অভ্যাসও আছে, কি তাই তো? মিরান বলে হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানো এত কিছু? যাই হোক আমি আসলে ভুল করে এসে পড়েছি এখানে, আমি ভেবেছিলাম এটা একটা ক্লাব। হায়ুন বলে হ্যাঁ এটা তো ক্লাবই, এটা হচ্ছে হেল ক্লাব, অর্থাৎ ফ্যাটকে সিদ্ধ করা ক্লাব এটা। এইসব বলে রাক্ষসের মতন হাসে হায়ুন। আর এরকম আচরণের জন্যই হায়ুনের কোনো কাস্টমার জিমে ভর্তি হতে চাইতো না, বেশিরভাগই পালিয়ে যেত। মিরান বলে আচ্ছা থাক আমার লাগবে না আমি যাচ্ছি। হায়ুন বলে তুমি কি তোমার লাইফ বদলাতে চাও না? তাহলে আমাকে 3 মাস টাইম দাও, আমি বদলে দিব। মিরান বলে আর সেটা কিভাবে করবে? হায়ুন বলে একটা 1 কেজির কম ওজনের বাচ্চা পৃথিবীতে আসে, সবাই বলেছিল সে মারা যাবে, কিন্তু সেই বাচ্চাটা একটা সময় পর বড় হয় আর নিজের বডিকে এমনভাবে তৈরি করে যে সে সমস্ত ব্যর্থতার মুখে জবাব দিয়েছে, আর সেই বাচ্চাটা আমি। তো আমার মতে একজন মানুষের জীবন তখনই বদলাবে যখন সে তার বডিকে ঠিক করবে। মিরান বলে আর সেটা করতে আমার কত টাকা দিতে হবে? হায়ুন বলে 5 মিলিয়ন। তো এই কথায় মিরান রেগে বলে বাহ, এখন আমাকে লাইফ চেঞ্জ করতে এত টাকা দিতে হবে? দরকার নেই, আমি যেমন আছি ভালো আছি। এইরকম আরও অনেক কথাবার্তা বলে মিরান কেঁদে সেখান থেকে চলে যায়, কারণ হায়ুন তার বডি শেম করছিল। এবার হায়ুনকে এই ক্লাবের পার্টনার রুসা এসে বলে আমি তোমাকে বলেছি কাস্টমারের সাথে এইভাবে কথা বলবে না, তুমি কি চাও আমাদের বিজনেস বন্ধ করতে? কীভাবে তুমি বললে 5 মিলিয়ন লাগবে? হায়ুন বলে আমি ইউএসএ এত টাকার বিনিময়ে ট্রেনিং করিয়েছি। রুসা রেগে বলে চুপ করে বলছি, তাহলে যাও ইউএসএ, এটা হচ্ছে কোরিয়া, তাই এখানে এইভাবে এরকম আচরণ চলবে না। তো তখন সেখানে 3 জন মহিলা চিৎকার করে ওঠে। রুসা দেখে তাদের বাথরুমের গরম পানির ট্যাপ অফ। হায়ুন বলে এটা ভালোর জন্য করা হয়েছে,
ওয়ার্কআউট করার পর ঠান্ডা পানি দিয়ে ফ্রেশ হওয়া উচিত। মেম্বার মহিলা বলে, কি বললে তুমি? আমার হার্ট অ্যাটাক এসে পড়ছিল। হায়ুন বলে, আপনার উচিত মাসেল তৈরি করা, আসুন আমি হেল্প করব। মহিলা রেগে আসে হায়ুনকে ধরতে, তখন সেখানে রুসা এসে সবটা সামলে নেয়। মেম্বার মহিলা হায়ুনকে বলে, যদি ডিরেক্টর রুসা না থাকতো তাহলে এই ক্লাবে কোনো মেম্বারই থাকতো না। এবার রাতে হায়ুনকে মারতে 3জন ছেলে আসে, কিন্তু হায়ুন এতটাই জিম সাইকো যে সে ওই গুন্ডাগুলোকে মারার সাথে সাথে জিমে লাগিয়ে দেয় আর তাদেরকে বাধ্য করে এই ক্লাবের মেম্বার হতে। সেই 3জনকে শুরু করে জিম করানো। মানে এখান থেকে স্পষ্ট বোঝা যায় হায়ুন কতটা পাগল তার বডি আর জিম নিয়ে। তো পরদিন মিরান অফিসে আসে আর ভাবছিল সে আজ তার বয়ফ্রেন্ডের সাথে সবকিছু মিটমাট করবে, কিন্তু অফিসে এসে মিরান জানতে পারে জনসিওক কাজের জন্য বাইরে যাচ্ছে, অথচ সেটা মিরানকে জনসিওক জানায়নি। অফিসের সবাই এই নিয়ে কথা বলছিল যে জনসিওকের ব্যাপারে তার গার্লফ্রেন্ডই জানে না। এটা কিভাবে সম্ভব? তাহলে কি তারা ব্রেকআপ করেছে? মিরান জনসিওকে বাইরে নিয়ে আসে কথা বলার জন্য। মিরান বলে, আমাকে তুমি আগে জানালে না কেন? জনসিওক বলে, বেশি দিন হয়নি তাই বলিনি। মিরান বলে, আমরা তো ব্রেকআপ করিনি, তাহলে এরকম আচরণ কেন? জনসিওক বলে, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু আমি চাই না আর এই সম্পর্কটাকে সামনে নিতে, তাই যা ছিল তাই এখানেই থামানো ভালো হবে, তোমার জন্য আর আমার জন্য। মিরান বলে, ঠিক আছে, তবে যাওয়ার আগে আমাকে বলো গত রাতে তুমি আমার সাথে ছিলে না কেন? কি সমস্যা ছিল আমার মধ্যে? জনসিওক এবারও বলতে চাইছিল না, কিন্তু মিরানের জোরাজুরিতে সেই কারণটা বলে। আর মিরান চুপ করে বলে, ও তাহলে এই সেই কারণ যার জন্য আমাদের ব্রেকআপ হলো। এবার কারণটা কি ছিল তা আমরা সামনে জানতে পারবো। ওইদিকে হায়ুনকে এসে তার জিমের ভাড়ার জন্য মালিক বকাবকি করছিল। হায়ুন তখন তার বডি দেখিয়ে বলে, এই যে আমার এই বডি এশিয়ার 3টা প্রাইজ পেয়েছে, তাই আর কিছু মাস আমার বডির উপর ভরসা রাখুন প্লিজ। মালিক বলে, আর কয়েকটা মাস, তারপর আর সুযোগ হবে না। তো তখন সেখানে আসে মিরান আর বলে, ডিরেক্টর হায়ুন তুমি ঠিক বলেছিলে, আসল সমস্যা আমার বডি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় তার বয়ফ্রেন্ড তাকে বলেছে সে যতই চেষ্টা করুক না কেন সে মিরানের সাথে থাকতে পারে না, তার নাকি বডি রেসপন্স করে না। মিরান এই সবটা বলে হায়ুনকে। মিরান এবার চায় সে যেন তার বডি চেঞ্জ করে দেয়, একটা পারফেক্ট বডি করতে চায়। হায়ুন বলে, আমি সেটা তোমাকে পেতে হেল্প করবই। মিরান বলে, আমি কাল থেকে আসবো। মিরান যেতে গিয়ে পড়ে যায় হায়ুনের উপর। হায়ুন বলে, তুমি কিন্তু ওভারওয়েট। মিরান বলে, হ্যাঁ আমি জানি। হায়ুন এবার ফ্ল্যাশব্যাকে যায় আর দেখা যায় হায়ুন সেখানে ছিল যখন জনসিওক এইসব মিরানকে বলে যাচ্ছিল। জনসিওক হায়ুনের সাথে ধাক্কা খেয়ে পড়েও যায়। হায়ুন বলে, কি হলো, নিজে থেকে উঠতে পারছো না? তোমার নিজের বডিতেই তো সমস্যা আছে, তাই অন্যকে দোষারোপ করা বন্ধ করো। জনসিওক তার কথাগুলো এড়িয়ে সেখান থেকে চলে যায় আর হায়ুন তাকিয়ে দেখে মিরানকে। মিরান আয়নায় নিজেকে দেখে কাঁদছিল। তো আসলে হায়ুন সবটা আগে থেকে জানতো আর সে আড়াল থেকেই মিরানকে সাপোর্ট করছিল। তো দৃশ্য পরিবর্তন হয় আর হায়ুন দেখে তার জিমের অবস্থা খারাপ করছে এই 3 মহিলা, আর তাই সে এদেরকে জিমের পেতনি নাম দিয়েছে। আর এদেরকে সে বেশ জ্বালাতন করত, যেন একসময় বিরক্ত হয়ে নিজে থেকেই চলে যায়। তো কিছুক্ষণ পর জিমে আসে মিরান। মিরানকে হায়ুন দেখে বলে, তো তুমি রেডি নিজের লাইফ চেঞ্জ করতে? মিরান বলে, শুধু লাইফ নয় বরং নিজের বডি পা থেকে মাথা পর্যন্ত চেঞ্জ করতে চাই। হায়ুন বলে, হ্যাঁ চলো, আমি আগে তোমার বডির কন্ডিশন চেক করে নিই। মিরান বলে, আমার একটা প্রশ্ন ছিল, আমি কিন্তু ওই যে বড় মাসেলসওয়ালা বডি চাই না, ঠিক আছে? এবার এই কথায় মাথায় ধরে যায় হায়ুনের আর সে বলে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, বরং তুমি তোমার অভিশপ্ত নিজের বডি নিয়ে ভাবো। তুমি কি ভাবছো মাসেল বানানো এতই সহজ? কত প্রোটিন আর কত সময় ব্যয় হয় জানো? আইডিয়া আছে? তাহলে কিভাবে বলছো এইসব? আর তোমাকে আমি এসব কিছু করাবোও না, তো চিন্তা করতে হবে না। তো এবার বডির কন্ডিশন চেক করতে দেখে তার ওজন তো বেড়েই যাচ্ছে। মিরান ভয় পেয়ে তার বডিতে যত কিছু ছিল সব খুলে ফেলে আর বলে, এবার হয়তো কম ওজন হবে। হায়ুন এক পর্যায়ে জোর করে তাকে ধরে রাখে আর তার বডির কন্ডিশন দেখে চিৎকার করে ওঠে, কারণ মিরান এত পরিমাণে বাজে লাইফস্টাইল লিড করেছে যা বলার মতন না। সারাক্ষণ সে ফ্যাট আছে এমন খাবার খায়, হাঁটাচলা করেই না, তার উপর অফিসে গিয়ে আরাম করে বসে বসে দিন কাটাতো। এইসব দেখার পর হায়ুন বলে, তোমার বডি ফ্যাটেই পরিপুষ্ট, বুঝলে? মিরান বলে, তুমি কিভাবে আমাকে এসব বলছো? হ্যাঁ, এই ফ্যাট শব্দটা কোনো অভিশাপের থেকেও খারাপ শোনা যাচ্ছে। হায়ুন বলে, সমস্যাটা শব্দ নয় বরং তোমার বডিতে। এবার রেডি হয়ে আসো, আরও কিছু টেস্ট করতে হবে, তোমার ফিটনেস লেভেল কতটা সেটা দেখব। এবার কিছু টেস্ট করার পর হায়ুন বলে, তোমার বডি তো একেবারেই সদ্যজাত বাচ্চার থেকেও দুর্বল, ঠিক মতো উঠতে পারছো না, বসতে পারছো না। তোমার বডি নিয়ে তোমাকে অনেক কাজ করতে হবে, তারপর ফিট হবে, বুঝলে? এই কথায় মিরানের মুখ কালো হয়ে যায়। এমনকি বেচারি এই 2 মিনিটের টেস্টের পর পানি পর্যন্ত খেতে পারছিল না, কারণ রীতিমতো তার হাত কাঁপছিল।
হাইন বলে আমি বিশ্বাস করতে পারছি না কারো বডির কন্ডিশন এত বাজে হতে পারে। মিরান বলে আমি কি সত্যি এতই খারাপ? হাইন বলে সহজ কথায় বলতে তুমি জম্বি হয়ে গিয়েছ, যার নিজের কোনো খবরই নেই সুস্থতা নিয়ে। মিরান কষ্ট করে একটু দাঁড়ায় আর বলে আমি কি জলদি চেঞ্জ হতে পারবো না? না হলে বলো, আমি অন্য সমাধান বের করে নেব। হাইন বলে অন্য আর কোনো পথ খোলা নেই তোমার জন্য, একমাত্র এইভাবে নিজেকে ফিট করতে পারবে। আর এই যে মাত্র 1 কেজি 5 গ্রাম ওজনে আমি জন্ম নিয়েছিলাম, কিন্তু দেখো আজ আমি কি থেকে কি হয়েছি। সেজন্য সব কিছুর মধ্যে একটা হোপ থাকে, আর আমি তোমাকে জম্বি থেকে মানুষ বানিয়েই দিব, চিন্তা করো না। মিরান বলে জম্বি জম্বি বলো বন্ধ করো, এটা শুনতে খুব একটা ভালো লাগছে না। তো তারপর বেচারি কোনো মতে হাঁটতে হাঁটতে ফ্রেশ হতে যাচ্ছিল, তখন সেখানে তাকে এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে সিনহ। আর সে হাইনকে বলে আরে কি করেছো তুমি তার সাথে? হাইন বলে কি আর করব, এটা সবার সাথেই হয় প্রথম জিমে আসলে। আর এই যে মাসেল পেইন, এটা একটা থ্রিলিং ব্যাপার। আমি নিজেও আজ পর্যন্ত সেই পেইন ভুলতে পারিনি, তাই আজ মিরানও মজাটা বুঝবে ভালো করে। এইসব বলে হায়ুন হাসতে থাকে। এইদিকে মিরান সেই কাঁদো কাঁদো হয়ে বাথরুম থেকে বের হয় আর ভাবছিল এইসব কি হচ্ছে আমার সাথে। মনে হচ্ছে ফুল বডি পার্ট পার্ট হয়ে ভেঙে গিয়েছে। বেচারি পেইনের মধ্যে এখন পাগলের মতন হাসতে থাকে। তারপর জম্বির মতন হাঁটতে হাঁটতে বাইরে আসে। তার এরকম হাঁটা দেখে আশেপাশের মানুষ পর্যন্ত ভয় পেয়ে যায়। বাড়ি আসার পর তাকে এইভাবে দেখে তার বোন জিরান চিৎকার করে ওঠে ভয়ে। মিরান বলে দেখ আমার বডি আমার কন্ট্রোলে নেই, প্লিজ আমাকে ফ্রেশ হতে হেল্প কর। এবার তার বোন তাকে বাথরুমে নিয়ে মাথা ক্লিন করে দেয়। এবার পরদিন তো আরোই অবস্থা খারাপ হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর মিরান চিৎকার করতে করতে খাবার খায়, ফ্রেশ হয়ে রেডি হয়। আর এমনকি বাইরে হাঁটতে গিয়েও সে ফিল করছিল মরে যাবে ব্যথায়। তারপর বাসে ওঠার সময় সে একাই 5 মিনিট নষ্ট করে, কারণ পা ঠিক মতো নড়াতেই সে পারছিল না। এদিকে এইসব ভেবে ভেবে হায়ুন বেশ মজা নিচ্ছিল আর হাসছিল, কারণ সে জানে মিরান আজ কি ফেস করবে। তখন সে মনে করে একবার তার একটা ক্লায়েন্ট লুকিয়ে ডোনাট খাচ্ছিল, কিন্তু তখন সেখানে শয়তানের মতন হাজির হয় হায়ুন, আর সে তাকে দৌড়ে গিয়ে ধরে ফেলে। তারপর তার ক্লায়েন্টের মুখের সামনে থেকে ডোনাটটা নষ্ট করে এমন হাসি হাসে যেন হায়ুন কোনো রাক্ষস, যে কিনা তার এক্সারসাইজের আগে কিছুই বুঝতে চায় না। তো বর্তমানে এসব মনে করার পর হায়ুনকে রুষা বলে তুমি তো জিম করানোর নামে তাদের জীবন নষ্ট করে দিয়ে দাও। জিম নিয়ে মারাত্মক অবসেস তুমি, তাই এরকম করো। হায়ুন বলে দেখো প্রথম প্রথম এইসব হার্ড মনে হতেই পারে। প্রথম 1 সপ্তাহ সে ভাববে যে আমি কেন এইসব সাফার করব, আমি কেন এত কঠিন ওয়ার্কআউট করব। তার থেকে ভালো আমি প্লাস্টিক সার্জারি করে ফেলি, আমি বডি স্লিম করে ইঞ্জেকশন নিয়ে ফেলি। কত সহজ উপায় আছে বডি সুন্দর করার। কিন্তু না, দুর্বল মানুষ এসব করলেও রিয়েল হিরো করবে না। রিয়েল হিরো জিম করতেই আসবে। এবার দেখা যায় হায়ুনের বলা কথাগুলো সত্যি সত্যি এদিকে মিরান ভাবছিল। তার কাছে এইসব পেন সহ্যই হচ্ছিল না। অফিসে আসার পর হায়ুন মেসেজ করে মিরানকে বলে যে ব্রেকফাস্ট করলো কিনা। আর হায়ুনের মেসেজ দেখে মিরানের কলিগরা ভাবে সে হয়তো নতুন কাউকে ডেট করছে, তাই মিরানকে আর হায়ুনকে তার বিয়েতে ইনভাইট করে বসে। এবার মিরান হায়ুনকে জিমে এসে বলে আমার মনে হয় 1 সপ্তাহ রেস্ট করা উচিত। হায়ুন বলে কেন, মাসেলস পেন? এই পেন তো রেস্ট করলে যাবে না, বরং তোমাকে আরও জঘন্য পেন দিবে, তাই রেগুলার করে এক্সারসাইজ করতেই হবে। মিরান বলে না, সময় কম, আমাকে একটা ড্রেসে ফিট আসতে হবে, তাই আমি ফ্যাট কমানোর ইঞ্জেকশন নিব। এবার এটা শুনে হায়ুনের মাথায় খারাপ হয়ে যায়। হায়ুন বলে কি বললে তুমি? আমার লাইফকে আর তোমার বিশ্বাস নেই? কিন্তু কেন? মিরান বলে আমি একটা ড্রেস কিনেছি যেটাতে আমি ফিট আসছি না, আর আমি এটাই পড়তে চাই। হায়ুন বলে দেখো আমি তোমাকে সেটাতে হেল্প করব, আর এই ইঞ্জেকশন নেওয়া ক্যান্সেল করো। মিরান বলে না, আমি করব না। হায়ুন বলে করো বলছি, আমি তোমাকে এই ড্রেসে ফিট আসতে হেল্প করব, আর যদি না পড়ি তাহলে সম্পূর্ণ টাকা রিফান্ড করে দিব। এবার ক্যান্সেল করবে তো? মিরান বলে কি বললে সত্যি? এটাও সম্ভব? এই যে আমি মাত্র 1.5 কেজি ওজনে জন্মেছিলাম, আর আজ দেখো আমি কি থেকে কি হয়েছি। মিরান বলে হয়েছে হয়েছে থামো, এই গল্প আমি শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছি, এবার বলো সম্ভব কি? হায়ুন বলে হ্যাঁ সম্ভব, তার জন্য তোমাকে নরকে যেতে হবে। মিরান বলে আমি ইতিমধ্যেই নরকেই আছি। এবার মিরান কল্পনা করে সে নরকে আছে, আর সেখানে জাজ হায়ুন। হায়ুন বলে তুমি এখন 3 রকমের নরকে যাবে, আর 3 রকমের শাস্তি পাবে। নরক 1-এর নাম হচ্ছে মিথ্যা বলার নরক। তুমি দেখো মিথ্যা বলে দিন রাত তুমি নুডলস খেয়েছো, এবার তার বদলে তুমি এই সবটাই হাই প্রোটিন খাবে। বেচারি চুপচাপ সেটা খেয়ে নেয়। হায়ুন বলে এবার যাবে অলস নরকে। দেখো তুমি বিছানা থেকে নেমে লাইটস পর্যন্ত অফ করো না, তাই তুমি ফুল টাইম এক্সারসাইজ করবে। মিরান চিৎকার করতে করতে সেটাও করে। হায়ুন বলে এবার 3 নম্বর নরক হচ্ছে মার্ডার নরক। মিরান বলে আরে না না, আমি কারো মার্ডার করিনি,
হায়ন বলে, তুমি যখন বলতে আমি পারবো না, আমি করব না, এসব বলে বলে তুমি হাজারবার নিজের ভেতরে থাকা আত্মবিশ্বাসী মিরানকে মার্ডার করেছো, আর সেটার জন্য তোমার শাস্তি প্রাপ্য। যা মন চাইবে তাই করবে তুমি। হায়ন বলে, তো তোমার এই পাপের শাস্তি হিসাবে তোমাকে পাঠানো হবে আমি পারবো নরকে, বুঝলে কি না? এবার থেকে সব বলবে আমি সব পারবো আর আমি সব করব। তো এবার হায়ন মিরানকে অনেক অনেক দৌড়ায় আর এক পর্যায়ে হেল কোর্স শেষ করে। মিরান বলে, আমি ফাইনালি তোমার এই টোটাল লাইফ কেয়ারে বিশ্বাস করছি। আমি দেখতে পাচ্ছি তুমি আমার বডি নিয়ে কত ভাবছো, আর আমি জানি আমাকে এই ড্রেসে তুমি ফিট আনবেই। এবার হায়ন সেই ড্রেসটা দেখে আর দেখে বুঝতে পারে তাকে আরও কাজ করতে হবে, না হলে এই ড্রেসে ফিট আসতে পারবে না। পরদিনও জিম ক্লাসে আসার পর হায়ন চিন্তায় পড়ে যায় সে পারবে কিনা, কারণ ড্রেসটা ছিল খুবই স্লিম। কিন্তু সে কি করবে, কারণ ড্রেস না দেখেই তো মিরানকে কথা দিয়ে দিয়েছে। তো তারপর দিন রাত শুরু হয় ওয়ার্কআউট, আর হায়নের কথা মতো চলার পর অবশেষে মিরান তার ড্রেসে ফিট আসে। মিরানের সে কি খুশি, সে দৌড়ে চলে আসে হায়নের কাছে আর হায়নকে অনেক ধন্যবাদ বলে। হায়ন বলে, আমি তো বলেইছিলাম তুমি পারবে। মিরান বলে, আচ্ছা এখন আমার সাথে কাল বিয়ের অনুষ্ঠানে যাবে, প্লিজ প্লিজ। হায়ন অনেক ভাবার পর রাজি হয়ে যায়। তো পরদিন হায়ন আর মিরান বিয়েতে আসে। হায়ন দেখে মিরান অন্য ড্রেস পরে এসেছে, তাই সে বলে, এটা তো অনেক টাইট, গত রাতেরটা পরলে না কেন? মিরান বলে, আমার শয়তান বোন সেটা পরে পালিয়ে গিয়েছে, তাই তার সাইজেরটা পরতে হলো। সমস্যা নেই, আমি ঠিক আছি। এবার সেখানে তার কলিগরা তাকে দেখে খুব প্রশংসা করে। মিরান জানসিউককে দেখে সাহস পাচ্ছিল না যেতে, তবে হায়ন বলে, আমি বলেছি তুমি সব পারবে, তাই রেডি হয়ে যাও তাকে ফেস করার জন্য। মিরান তারপর হায়নের কথায় জানসিউকের সামনে যায়। জানসিউক তো রীতিমতো শকড এত পরিবর্তন দেখে। সে বলেই দেয় মিরানকে কত সুন্দর লাগছে। সবকিছু ঠিকই ছিল, কিন্তু তখনই একটা বাজে ঘটনা ঘটে। মিরান যে ড্রেস পরেছে তাতে একটা লজ্জাজনক লেখা ছিল, যা লাইট অফ করতেই জ্বলে ওঠে। আর এটা তার ছোট বোনের ড্রেস ছিল, তাই মিরান এসব খেয়ালই করেনি। জানসিউক এটা দেখা মাত্রই চলে যায়। মিরান সবার থেকে লজ্জায় বসে পড়ে, যার ফলে ড্রেসটাও পেছন থেকে ফেটে যায়। বেচারি চারদিক থেকে অপমানিত হয়ে পড়ছিল। তখন সেখানে হায়ুন এসে তাকে কভার করে আর সেখান থেকেই নিয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় হায়ুন অনেক স্যুট ট্রাই করছিল বিয়েতে আসার জন্য, তবে তার বডিতে শার্ট ফিট হচ্ছিলই না। তাই সে বুদ্ধি বের করে শার্ট পেছন থেকে সম্পূর্ণ কেটে দেয়, কারণ কোট যেহেতু উপরে থাকবে তাই সমস্যা হবে না। কিন্তু সে কি আর জানতো মিয়ানের ড্রেস ছিঁড়ে যাবে আর তার কোটটা তাকেই দিতে হবে। এবার মিয়ানের সাথে হায়ুনও একরকম লজ্জাজনক অবস্থায় পড়ে যায়, কিন্তু সে নিজেরটাকে পাত্তা না দিয়ে মিরানকে নিয়ে চলে যায়। তো হায়ুন বাকি মেম্বারদের জানায় যে এখন থেকে আর রুষা আসবে না, কারণ রুষাকে প্রমাণ করতে হবে সে একজন জিম ট্রেনার হওয়ার যোগ্য। হায়ুন রুষাকে একটা কম্পিটিশনের কার্ড ধরিয়ে বলে এটা জিতে আসতে, তাহলেই সে কথা বলবে। তো এবার কম্পিটিশনে যাওয়ার জন্য জিম করা শুরু করে রুষা, আর তাকে ট্রেনিং করাচ্ছিল সেই হায়ুনই। রুষা বিরক্ত হয়েও করছিল। হায়ুন তার জিমের সবার এক এক রকম করে খেয়াল রাখছিল, মানে তাকে দেখতে বেশ ফানিই লাগে আমার কাছে। আবার হায়ুন মিরানের জন্য ওয়ার্কআউট করাচ্ছিল। তখন মিরান দেখে তার মা আসবে আগামী 10 মিনিটের মধ্যে। মিরান উঠেই বলে, আমার ইমার্জেন্সি আছে, আমাকে যেতে হবে। মিরান এতই ভয় পায় তার মাকে যে বাইকের থেকে দ্রুত দৌড়াতে থাকে। আর বাসায় এসে সে জিরান আর তার বয়ফ্রেন্ড মিলে সারা বাসা গুছাতে শুরু করে, কারণ তাদের মা সিয়ক সব কিছু পারফেক্ট চায় আর এরা তো এক নাম্বারে অলস। তাই জলদি জলদি তুফানের বেগে সব কিছু রেডি করে আর জিরানের বয়ফ্রেন্ডকে ক্লোজেটে লুকিয়ে রাখে। তাদের মা সিয়ক আসে আর সে বেশ স্টাইলিশ, আর তাই সে চায় তার মেয়েরাও তার মতন হোক। সিয়ক আসতেই আগে জিরান তার মায়ের সৌন্দর্যের প্রশংসা করে, আর সিয়ক সারা বাসা আগে চেক করে, খাবারের ফ্রিজ থেকে শুরু করে কাপড়। পরে সে মিরানকে বলে, জনসিয়ককে বলো আমার সাথে দেখা করতে, আমি বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। মিরান তার মাকে জানায় যে তাদের ব্রেকআপ হয়েছে। মিরান কাজের বাহানায় বাইরে আসে যেন তার মা ঘুমানোর পর বাসায় যেতে পারে। এদিকে হায়ুন কম্পিটিশনের নাম লিখিয়ে জিমে আসে, আর সেখানে তখন মিরানও ছিল। মিরান হায়ুনকে দেখে লুকিয়ে পড়ে, আর হায়ুন যে কিনা সবাইকে ভয় দেখায়, আজ সে রাতে হঠাৎ শব্দে ভূত ভেবে ভয় পেয়ে যায়। হায়ুনের থেকে লুকাতে গিয়ে মিরান পায়ে ব্যথা পেয়ে যায়, আর হায়ুন মিরানকে ভূত ভেবে চিৎকার করে জিম থেকেই পালিয়ে যায়। মিরান হেসে বলে, বাহ, জীবনের প্রথম দেখলাম ভাগ বিড়াল দেখে ভয় পাচ্ছে। মিরান এরপর হায়ুনের একটা সিক্রেট রুমে যায়, যেখানে তার প্রয়োজনীয় অনেক বই, ছবি আর মেডেল ছিল। মিরান সেগুলো দেখার পর বাসায় চলে যায়। এদিকে পরদিন হায়ুন ভয়ে কাঁপছিল আর এলএসকে বলছিল, সত্যি কি এখানে ভূত থাকতে পারে?
অ্যালেক্স তার কথায় মজা নিয়ে হাসে। তো রুশাকে কল করে কম্পিটিশনের জন্য একজন তার জন্মসাল জিজ্ঞেস করে আর বলে, আপনার তো অনেক বয়স হয়েছে, তাই আমি রিশিওর হচ্ছি আপনি আসবেন কি না। এই বয়সে এই কম্পিটিশন তো কেউই করে না, তাই জিজ্ঞেস করলাম। রুশার এই কথায় খারাপ লাগে আর সে হাইনকে বলে, আমি আর প্র্যাকটিস করব না। হাইন বলে, কেন? রুশা বলে, যা আমার দ্বারা হবে না সেটা আমি করব না। এই কথা বলে সে চলে যায়। এদিকে মিরান, জিরান আর তাদের মা ডিনারে আসে। সেখানে এক পর্যায়ে জিরান বলে, মা, মিরান আর জনসিকের ব্রেকআপ হয়ে গিয়েছে। সিয়ক বলে, কিন্তু কেন? আমি কথা বলছি তার সাথে। মিরান বলে, মা, সে আমাকে বলেছে আমার সাথে থাকতে চায় না, আমাকে পছন্দ করে না। আমি কি করব? আত্মসম্মানও কি রাখবো না? সিয়ক বলে, এই জন্যই বলেছি আমি তোকে কম খা আর ওজন কমা। তুই তো একটা বোকা, কোনো কথাই শুনিস না। মিরান রেগে বলে, হ্যাঁ আমি বোকাই, আমাকে বাইরের মানুষ কি পছন্দ করবে যেখানে আমার নিজের মাই পছন্দ করে না। এইসব বলে সে বাইরে এসে চিকেন খেতে বসে। মিরান চিকেন দেখে বলে, চিকেনকে সবাই ভালোবাসে, কোনো শর্ত ছাড়াই। আমি মানুষ না হয়ে চিকেন হলেই পারতাম। ওই সময় সেখানে হায়ুন আসে আর তাকে আটকে বলে, আমি বুঝতে পারছি না কোথায় সমস্যা হচ্ছে। মিরান ভাবে হয়তোবা তাকে চিকেন খেতে দেখে এসব বলছে। মিরান বলে, আমি চিকেন খাইনি সত্যি। হায়ুন তখন ইচ্ছে মতন চিকেন খেতে থাকে আর বলে, আমি এবার নিজেকে শাস্তি দিব, কারণ আমার জন্য আজ রুশা ব্যথা পেল। আমার তার ফিলিংস বোঝা উচিত ছিল। মিরান তো আঘামাতা কোনো কথাই বুঝতে পারে না। হায়ুন পানি ভেবে সোজু খেয়ে মাতাল হয়ে যায় আর শুরুকে উঠপাটাং কাহিনী। সে একসাথে অনেকগুলো চকলেট কিনে, তারপর রাস্তায় সে নিজের ফিটনেস শো করে। চিৎকার চেঁচামেচি তো আছেই। তো এতই মাতাল হয় যে বলছিল পৃথিবী নাকি সে নিজের হাতে তুলে ধরেছে। মিরান হায়ুনের সব পাগলামি দেখার পর তাকে টেনে টুনে জিমের ক্লাবে নিয়ে আসে। তখন একজনের শব্দে হায়ুন ভয় পেয়ে মিরানের পেছনে লুকায় আর বলে, সেদিনের ভূতটা এসে পড়েছে, প্লিজ আমাকে বাঁচাও। মিরান তো খুব হাসে, কারণ সেটা তো সে নিজেই ছিল। এবার সেখানে তারা কাউকে দেখে আর হায়ুন তখন মিরানকে বলে, আমাকে কাল তুমি হেল্প করবে। পরদিন হায়ুন রুশাকে ধরে সোজা গাড়িতে উঠে আর মিরান গাড়ি ড্রাইভিং করে কম্পিটিশনে আনে। আসলে গত রাতে রুশাকে লুকিয়ে ওয়ার্কআউট করতে দেখেছিল মিরান আর হায়ুন। তাই হায়ুন বলে, আমি জানি তোমার পার্ট ঠিক আছে আর তুমি চাও কম্পিটিশনে জয়েন করতে, তাই আমার বিশ্বাস তুমি পারবে। আর যার আগে এই চকলেটটা খেয়ে নিও। এবার তারা অধীর আগ্রহে বসে থাকে রুশার জন্য। আর রুশা সত্যি সত্যি তাদের আশাহত করে না আর সেখানে আসে। সবাই তার পারফরমেন্স বডি দেখে প্রশংসা করে। যদিও প্রথম হয়নি রুশা, কিন্তু রুশা বেশ আত্মবিশ্বাসী হয়েছে আর সে হায়ুনকে বলেই দেয় পরবর্তীতে সে প্রথম হবেই হবে। এবার রুশা আর হায়ুনের মধ্যকার রাগারাগি শেষ হয়ে যায়। এদিকে মিরান বাসায় আসার পর তার মাকে খাবার খেতে বলে। মিরান বলে, তুমি তো বললে ওজন কমাতে। সিয়ক বলে, আসলে যখনই আমি তোমাকে নিয়ে প্রেগনেন্ট ছিলাম তখন আমার অনেক মর্নিং সিকনেস হতো, আমি ঠিক মতন খাবার খেতে পারতাম না, তাই তোমার জন্মের সময় ওজন ছিল মাত্র 2 কেজি। আমি তোমাকে একটু ওজন বাড়াতে গিয়ে খাওয়া দাওয়া বাড়িয়ে রাখতাম, আর হয়তো বা তাই তুমি খাওয়ার প্রতি এত অবসেসড হয়ে গিয়েছিলে। আমার সত্যি খারাপ লাগতো যখন আমি তোমাকে কান্না করতে দেখতাম। আমি সরি, কিন্তু এখন তাই বলে নিজের আত্মবিশ্বাস কখনো হারাবে না। তুমি বেস্ট আমার কাছে, এটা ভুলো না প্লিজ। মিরান তার মায়ের রুডনেস সম্পর্কে জানতো, কিন্তু আজ তার সফটনেসটা দেখে বেশ ইমোশনাল হয়ে যায়। আর এদিকে তার বোন জিরান প্রতিশোধ নিতে আসে জনসিয়কের কাছে। তাকে এসে 2টা ডিম ফাটিয়ে বলে, যদি আর কখনো তুই আমার বোনকে কষ্ট দিয়ে কিছু বলবি তাহলে এই ডিমের মতনই তোর মাথা আমি ফাটিয়ে দিব। তো সিনটা সত্যি খুব আউট অফ টপিক ছিল। যাই হোক, এটা হচ্ছে বোনের জন্য বোনের ভালোবাসা। যত যাই ঝগড়া করুক, দিন শেষে তো মিরান তার বোনই। তাই জিরান রেগে জনসিকে হুমকি দিয়ে যায়। তো পরদিন জিমে আসার পর মিরান একজনকে বলে, আচ্ছা এই হায়ুনের মাথায় ফিটনেস ছাড়া কি আর কিছুই নেই? মানে কখনো কি প্রেম বা সম্পর্ক করেনি? তখন সেই মহিলা বলে, হয়েছে হয়তো, একটা শুনেছিলাম আমি। মিরান অবাক হয়ে বলে, বাহ, এই লোককে কিভাবে কোনো মেয়ে পছন্দ করতে পারে। তো তখন জিম ক্লাবে একটা বাচ্চা আসে আর যে কিনা সুজা হায়ুনকে বাবা বাবা বলে ডেকে তার কুলে উঠে পড়ে। হায়ুন তো যেন আকাশ থেকে ধপাস করে মাটিতে পড়লো, এমন অবস্থা। তো এই বাচ্চাটাকে বাবা ডাকতে দেখে আশেপাশে সবাই শকড আর জিজ্ঞেস করতে থাকে, সত্যি কি ডিরেক্টর বিবাহিত? এটা কি তারই বাচ্চা? হ্যাঁ হবেই হয়তো, দেখতেও তো একই রকম। এবার হায়ুন কি বলবে বুঝতে পারছিল না, কারণ সে এই পুরো বিষয়টা প্রসেস করারই সময় পাচ্ছে না। হায়ুন বলে, আরে না, সে আমার মতন দেখতে না, আমি জন্মেছি মাত্র 1.5 কেজি ওজনে, আর একে দেখে মনে হচ্ছে কম করে 15 কেজি হবে। একে দিয়ে তো বেশ ভালো এক্সারসাইজ হবে। তো তখন সেখানে বাচ্চার মা আসে, যার নাম মিস সুহি, আর এই বাচ্চাটার নাম জিহু। তো সুহি এসে তাদেরকে সরি বলে, কারণ জিহু না বলে এসে পড়েছে।
যাওয়ার সময় হঠাৎ করেই বেহুশ হয়ে যাচ্ছিল সুহি, তাই তাকে রেস্ট করতে বলে হায়ুন। তো সবার কেয়ার পেয়ে সুহি বলে, আপনারা হয়তোবা ভাবছেন আমি খুব ভালো মা না, তাই নিজের বাচ্চার খেয়াল রাখতে পারিনি। সবাই বলে না না, এরকম তো স্বাভাবিক, বাচ্চারা চোখের পলকে হারিয়ে যায়। তবে তখন হায়ুন বলে, হ্যাঁ তুমি ভালো মা না, কারণ তুমি নিজের যত্ন নিচ্ছ না। তুমি নিশ্চয় জিহুর জন্মের পর থেকে কোনো রকম এক্সারসাইজ করোনি, তাই সবসময় মাথা ব্যথা আর মাথা ঘুরে থাকে, তাই না? সুহি বলে, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানেন? হায়ুন বলে, হ্যাঁ আমি তোমাকে দেখেই বুঝেছি, তুমি জিহুর প্রতি কেয়ারিং, সেটা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজের ফিটনেস। তো হায়ুনের চিৎকার করা কথায় সবাই ভয় পেয়ে যায়। হায়ুন বলে, এই যে তুমি এই জায়গাটায় আসতে গিয়ে হাঁপিয়ে উঠেছিলে, কিন্তু জিহু হাঁপায়নি, অর্থাৎ তুমি একটা 2 বছরের বাচ্চার থেকেও বেশি দুর্বল। তো তাই তো, যদি একজন ভালো মা হতে চাও সবার আগে তোমাকে ফিট হতে হবে। সুহি বলে, কিন্তু আমার ছেলেকে দেখার মতন কেউ নেই, কি করব? আমি পরে ভেবে দেখব। তখন হায়ুন বলে, কোনো ব্যাপার না, আমি তাকে দেখে রাখবো, কারণ আমাদের 24 ঘন্টা জিম সব কিছুরই খেয়াল রাখতে জানে। এবার সে এটা বলে তো দিয়েছে, কিন্তু নিজেও জানে না বাচ্চা সামলানো আর বডি বানানো দুইটা আলাদা কাজ। যাই হোক, তার কি বাজে অবস্থা হবে তা তো আপনার সামনেই দেখতে পারবেন। অন্যদিকে মিরান তার অফিসে যাওয়ার পর একটা লাইভ স্টোরে যাওয়ার কাজ পায়, যার জন্য সে সিদ্ধান্ত নেয় আটা ময়দা দিয়ে তৈরি এমন কোনো খাবার সে খাবে না, যাতে করে সে তার মুখের ফুলা ভাবটা কমাতে পারে। মিরান যখন এই কথা হায়ুনকে বলে, তখন হায়ুন ময়দাকে বলে ড্রাগ। মিরান বলে, আমি বলেছি আমি ময়দার জাতীয় খাবার খাবো না। হায়ুন বলে, হ্যাঁ, ময়দাকেই আমি ড্রাগ মনে করি, যারা ওয়ার্কআউট করে তাদের জন্য এটা ড্রাগের থেকে কম নয়। আর শুধু ময়দা না, এরকম 3টা সাদা ড্রাগ আছে, যার মধ্যে চিনি আর সাদা ভাত অন্যতম। আর আমি যতদূর জানি তুমি এই ড্রাগ ছাড়া বাঁচতে পারবে না, কারণ তুমি এসব খাবারের জন্য পাগল বলা চলে। মিরান বলে, না, আমাকে এটা করতেই হবে, না হলে লাইভ টিভিতে আমাকে মোটা লাগবে। আর যদি আমি এটা করতে পারি তাহলে তুমি আমার সাথে আনহেলদি খাবার খাবে, পেট ধরবে। হায়ুন বলে, না, আমি এসব আবর্জনা নিজের মুখে দিতে পারবো না। মিরান বলে, চুপ করো, দরকার পড়লে আমাকে আবর্জনা বলতে পারো, কিন্তু আমার পছন্দের খাবার কেনা। আমি তোমাকে দেখিয়েই দিব ময়দা রিলেটেড খাবার ছেড়ে। তো মিরান যাওয়ার পর সুহি আর জিহু আসে। এবার সুহি তো অনেকবার মানা করছিল জিহুকে দিতে, কিন্তু হায়ুন বলে, আরে আমাকে দাও, আমি মাত্র 1.5 কেজির ওজনে জন্মে আজ এইরকম বডি করেছি, আর জিহু মাত্র 15 কেজি ওজনের, যা আমার কাছে একটা জ্যাকেট পরার মতন, তাই কোনো ব্যাপার না, আমি সামনে নিব। এবার অনেক সময় ধরে হায়ুন জিহুকে কুলে রেখে সুহিকে ওয়ার্কআউট করায়। যাওয়ার সময় সুহি সরি বলে, কিন্তু হায়ুন এমনভাবে কথা বলে যেন তার কাছে এসব কিছুই না, সে একদম ঠিক আছে। তবে সুহি যাওয়ার পর হায়ুন সোজা তার বেডে পড়ে যায়, কারণ বেচারা মারাত্মক ক্লান্ত হয়ে পড়েছিল। হায়ুন ফিল করতে পারছিল বাচ্চা সামলানো সত্যি মুখের কথা না। তো অন্যদিকে মিরানের শুরু হয় খাবার থেকে দূরে থাকার যুদ্ধ। বেচারি রীতিমতো ভয় পেতে শুরু করেছিল কোনো নুডলস, বার্গার বা অন্য কোনো ময়দা দিয়ে তৈরি করা খাবার নিয়ে, কারণ সে নিজেকে কন্ট্রোল করতে জান প্রাণ লাগিয়ে দিতে হচ্ছিল। অন্যদিকে হায়ুন জিহুকে কুলে নিয়ে আজ আবারও ওয়ার্কআউট করায় সুহিকে, আর বাইরে আসে তার কান্না থামাতে। তখন সে ফিল করছিল ক্লান্ত হয়ে পড়ছে, যা সচরাচর কখনোই হায়ুন ফিল করতো না। এবার হায়ুনের ভেতরে ভেতরে একটা ভয় ঢুকতে শুরু করে যে তার বডিতে কি তাহলে সত্যি এফেক্ট করছে একটা সামান্য 15 কেজি ওজনের বাচ্চা। এদিকে মিরান জিম রুমে এসে দেখে সেখানে লুকিয়ে প্যানকেক খাচ্ছে মহিলারা, আর যা দেখে পাগল হয়ে যায় মিরান, কারণ সে তো নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করে রাখছিল যেন ওইগুলোতে হাত না দেয়। তাই এইসব খেতে না পারার দুঃখ এবার রাগ হয়ে প্রকাশ হয়। মিরান এসে হায়ুনের সাথে ঝগড়া লেগে যায় আর বলে, কি ব্যাপার, আমাকে তো খুব বললে এইসব ড্রাগ, এইসব ডেভিল, এগুলো কোনো খাবারই না, তাহলে এখানে তোমার নিজের জিমে যে ডেভিলের পূজা করছে তখন কিছু বলছো না কেন? দেখো তারা প্যানকেক খাচ্ছে। হায়ুনের তো এনার্জি নেই, তাই সে ওয়ার্কআউট করতে শুরু করে। মিরান বলে, বুঝতে পেরেছি মিস্টার হায়ুন ক্লান্ত বাচ্চা সামলাতে গিয়ে, তাই তো কিছু বলছে না। এবার ক্লান্ত শব্দ শুনে হায়ুনেরও ইগো হার্ট হয় আর রেগে বলে, আমি কখনো ক্লান্ত হই না, আমি সব সময় ফিট, বুঝলে? আর জিহু মাত্র 15 কেজি, আর এই 15 কেজি আমাকে কিভাবে এফেক্ট করবে? পাগল হয়েছে তুমি ময়দা খাবার খেতে পারছো না বলে? আমি সব বুঝতে পারছি। মিরানও রেগে যায় আর দুজন একে অপরকে দোষারোপ করা শুরু করে। প্রচুর ঝগড়া হয়, তাই তাদেরকে অ্যালেক্স আর রুষা এসে আটকায়। তো এবার রাতে হায়ুন ওয়ার্কআউট করার সময় কল্পনা করে সেখানে জিহু এসে তাকে বলছে, আমাকে 15 কেজি ভেবে খুব অবমূল্যায়ন করেছিলে, তাই না? এবার দেখলে তো কি হয়েছে তোমার? এবার বুঝতে পেরেছো তো বাচ্চা সামলানো মানে শারীরিক শক্তি নয়, বরং মানসিক শক্তি। মানসিক শক্তি যার দুর্বল সেই ক্লান্ত হয়, আর তুমি সেজন্যই ক্লান্ত হয়েছো। তাই এখন আমার কথা মতো ওয়ার্কআউট করো, না হলে এই মানসিক শক্তি দিয়ে নিজের জিম ক্লাবকে ধরে রাখতে পারবে না।
হায়ন এবার ওয়ার্কআউট করতে করতে ভয়ে চিৎকার করে ওঠে। দেখা যায় সে জেগে জেগে স্বপ্ন দেখছিল। তো জিহু একরকম ট্রমাটাইজ করে দিয়েছে এত স্ট্রং হায়নকেও। তখন কল করে সুহি দেখা করতে আসার জন্য। হায়ন তো এবার জিহুকে রীতিমতো ভয় পাচ্ছিল, তাই মিথ্যা বলে যে সে অসুস্থ, তাই আজ পারবে না। অন্যদিকে মিরানের তো দিন দিন আরো কঠিন হয়ে পড়ছিল খাবার থেকে দূরে থাকা। সে মিটিংয়ে গিয়ে ব্রেড দেখে পুরো মিটিংটাই খারাপ করে আসে। এদিকে হায়ন পার্কে ওয়ার্কআউট করে আর ভাবছিল কিভাবে সে আরো ফিট হবে, যাতে করে তার ক্লায়েন্ট সামলাতে গিয়ে সমস্যা না হয়। তো তখন সেখানে পথে দেখা হয় জিহুর সাথে। জিহু তাকে দেখে বাবা বলতে শুরু করে। সুহিও হায়নকে দেখে ফেলে, তাই হায়ন লুকাতে গিয়ে চলে যায় ফটো বুথে, যেখানে জিরান আর তার বয়ফ্রেন্ড ছবি তুলছিল। জিরান থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে। আর হায়ন এবার কিভাবে মুখ দেখাবে সুহির সামনে বুঝতে পারে না। সুহি সবচেয়ে কাহিনী বুঝে যায় যে হায়ন জিহুকে সামলাতে পারছিল না বলেই মিথ্যা বলেছে। হায়ন সুহিকে বলে সে তার বন্ধুদের ডাকতে গিয়েছে, কিন্তু জিরান বাইরে এসে বলে, এই কে তুমি, আমাদের ছবি কেন নষ্ট করলে, এখনই 5,000 অন দাও। কিন্তু হায়নের কাছে তো ছিল না, তাই সুহি নিজে থেকে সেই পেমেন্টটা করে দেয়। আর সুহি হায়নকে বলে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি, কিছু বলতে হবে না আপনাকে। আর আমি আপনার অসুস্থতার জন্যই খাবারটা এনেছি, খেয়ে নেবেন ভালো লাগলে। আর আমার মনে হয় না আমি আর জিমে আসতে পারবো, সরি। এই কথা বলে সে জিহুকে নিয়ে চলে যায়। হায়নের বেশ খারাপ লাগে, কারণ সেই প্রথম তার ক্লায়েন্টের মনে কষ্ট দিল, তাও মিথ্যা বলে। তো এবার জিম রুমে এসে বেচারা হায়ন খুব মিস করছিল জিহুকে। সে জিহুর বাবা ডাক চারদিকে শুনতে পাচ্ছিল, তাই জিহুকে খুঁজতে থাকে, যদিও সে এখানে ছিল না। রুষা এসে বলে, আমি বুঝতে পারছি তুমি তাকে মিস করছো, তো আমি দেখেছি সে পাশের স্টুরে তার মায়ের সাথে এসেছে। হায়ন জানা মাত্রই সেখানে দৌড়ে যায় আর দেখে জিহু কাঁদছে। তার মা তাকে চেষ্টা করেও কান্না থামাতে পারছিল না, কারণ জিহুকে হায়ন তার স্টাইলে ওয়ার্কআউট করে কান্না থামানোর অভ্যাস করে দিয়েছে। হায়ন এসে বলে জিহু এখন ফিটনেস সব জানে, তাই সে এইভাবে কান্না থামাবে না, আমাকে দাও আমি করছি। তো দেখা যায় হায়নের কোলে আসার পর সত্যি সত্যি সে কান্না থামিয়ে ফেলে। হায়ন সুহিকে জিমে ফেরার জন্য বলে। সুহি বলে, না সরি আমি পারবো না। হায়ন বলে, তুমি কি চাও জিহু এইভাবে কান্না করে দিন পার করুক? না চাইলে চলে আসো। সুহির কথা ইমোশনাল হয়ে নিজেও কেঁদে ফেলে, কারণ তাকে আর তার বাচ্চাকে নিয়ে কেউ এত কখনোই ভাবেনি। এবার জিমে আসার পর সুহি হায়নকে সরি বলে। হায়ন বলে, তুমি কেন সরি বলছো, আসলে তো আমার দোষ ছিল। সুহি বলে, আসলে যবে থেকে আমি মা হয়েছি তবে থেকে মনে হয় সব কিছুতে আমার দোষ। যখন জিহু কাঁদে, অসুস্থ হয়, খাবার খেতে চায় না, তখনই মনে হয় আমার দোষ। আসলে আমি জানি আপনি কঠিন সময়ে থাকতে পারেন, কিন্তু তাও আমি এখানে আসতাম, কারণ আমি আমার ছেলে থেকে কিছু সময়ের জন্য ফ্রি হতে চাইছিলাম। একজন মা তার বাচ্চার থেকে ফ্রি টাইম চাইছে, এটা শুনতে সত্যি কেমন লাগছে তাই না? আর এটা আমাকে একজন খারাপ মা হিসেবে ফিল করায়। মনে হয় আমি ভালো মা না, তাই এসব ভাবছি। হায়ন বলে, আসলে দোষ তোমার নয়, বরং আমি ভুল ট্রেন করেছি। আসলে তোমার ট্রেনিংয়ের প্রয়োজন নেই, বরং অন্য কারো দরকার। সুহি বলে, কার? হায়ন বলে, ওই যে উনার। সুহি বলে, মানে জিহুর? হায়ন বলে, হ্যাঁ, আমি ভেবেছিলাম তোমার এনার্জি কম, তাই তোমার জিম করে সেটা আনতে হবে। কিন্তু না, আসলে তুই জিহুর এনার্জি মাত্রাতিরিক্ত, আর তাকে তুমি 1000 ওয়ার্কআউট করার পরও ক্লান্ত না হয়ে সামলাতে পারবে না। সেটার প্রমাণ তো আমি নিজেই। এই ছেলে আমাকে পর্যন্ত ক্লান্ত করে ছেড়েছে, এবার আইডিয়া করা মুশকিল তার মধ্যে কত এনার্জি আছে। দেখো দেখো 500 বার উপর নিচ করার পরও দিব্যি সে এনার্জি নিয়ে আছে, তাই আসলে এর ট্রেনিং করাতে হবে। এবার দেখা যায় হায়ন বাচ্চাদের জন্য জিম ক্লাবের একটা পার্ট ওপেন করেছে। সেখানে সে বাচ্চাদেরকে জিম করিয়ে তাদের এনার্জি এখানে দিচ্ছিল, আর মা বাবাও সময় পাচ্ছিল নিজেদের লাইফস্টাইলে। সুইর কথা শুনে আরও অনেক মা তাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসে। সুই রুষাকে বলে, আজ প্রথমবার আমি কোনো কফি শপে বসে আইস গলার আগে কফি শেষ করতে পেরেছি, সত্যি অনেক ভালো লাগছে। মা হলেই যেসব বিসর্জন দিতে হবে সেই কথাটা আজ শেষ করে দিলেন ডিরেক্টর হায়ন। আমি ওনার প্রতি কৃতজ্ঞ থাকবো আজীবন। রুষা বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের জিম প্রমোট করার জন্য। এদিকে মিরান আর পারছিল না, তাই সে ডোনাট খাওয়ার জন্য বাইরে আসে, আর তখনই সেটা একটা চুর নিয়ে পালায়। মিরান চিৎকার করতে করতে তার পেছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে সেখানে হায়ন আসে আর চুরকে ধরে ডোনাট উদ্ধার করে। মিরানকে বলে, দেখো সব ঠিক আছে কিনা। মিরান বলে, হ্যাঁ, চিজ ডোনাট সব আছে। হায়ন বলে, কি বললে, চিজ? মিরান কান্না করতে শুরু করে আর বলে, হ্যাঁ, আমি আর পারছি না এইসব থেকে দূরে থাকতে, আমি একটু খেতে চাই, আমি কি করব বলো। এইসব বলে চিৎকার করে সে বাচ্চাদের মতন কাঁদতে থাকে। হায়ন একটা ডোনাট তার মুখে দিয়ে বলে, খেয়ে নাও। মিরান বলে, সত্যি খাবো? তুমি বলছো বলে খাচ্ছি, না হলে আমি খেতাম না। হায়ন বলে, তুমি চুরের পেছনে অনেক দ্রুত দৌড়াতে পেরেছো, তাই দিচ্ছি।
তোমার ফিটনেস ভালোই আছে, খেয়ে নাও আর লাইভ নাচটা আমি দেখতে চাই। তুমি বলেছিলে যদি ময়দা জাতীয় খাবার খেয়ে নাও তাহলে তুমি টিভিতে লাইভ চলাকালীন নাচবে। মিরান বলে সব করবে কিন্তু আগে খেয়ে নিই। তো তারপর সত্যি সত্যি লাইভ স্টোরে মিরান নাচে আর হায়ান বলে বাহ বেশ সুন্দর লাগছে। মিরানকে জনসিউক দেখে অনেক সুন্দর বলে হাসে, হয়তোবা সে আবারও তাকে পছন্দ করে ফেলেছে। তো রাতে মিরান জনসিউকের থেকে মেসেজ পায়, কিন্তু সে দেখে সেটা ডিলিট করে দিয়েছে। মিরান এক সেকেন্ডে খুশি হয়ে গিয়েছিল, কিন্তু পরে আবারও তার মন ভেঙে যায়। তাই সে পরদিন জিমে এসে ভাবতে ভাবতে ট্রেডমিলের স্পিড অনেক হাই করে ফেলে, যার জন্য ট্রেডমিল নষ্ট হয়ে যায়। এবার এটা নতুন কিনতে হলে হায়ানের $1,000,000 লাগবে, যা এই মুহূর্তে তাদের কাছে বাজেট ছিল না। বেচারা তো খুব মন খারাপ হয়ে যায়। তাই মিরান সরি বলে আর সে একটা উপায় বের করে টাকা ইনকাম করার। মিরান হায়ানকে বলে তুমি কিছু ডিসকাউন্ট দিয়ে নিজের পার্সোনাল ট্রেনিং কোর্স চালু করো, কারণ তুমি খুব ভালো ট্রেনার। আমাকে আমার বডিতে গিভ আপ করতে দাওনি, যে জায়গায় আমি নিজেই গিভ আপ করেছিলাম। হায়ান এই কথা রাজি হয়, কিন্তু কেউ এসে জয়েন করে না। মিরান হায়ানের এত মন খারাপ দেখে একজনকে গিয়ে অনেক বোঝায়, আর সে মিরানের কথায় কনভিন্স হয়ে সত্যি রাজি হয় এই কোর্সে জয়েন করতে। হায়ান মিরানকে থ্যাঙ্কস বলে হাত মিলায়। তখন হায়ান বলে আরে তোমার হাতে তো ফুসকা পড়েছে, কিন্তু আমাদের মতন যারা ওয়ার্কআউট করে তাদের জন্য এটা সম্মানের। মিরান তো অনেক খুশি হয়, কারণ হায়ান মিরানকে তার মতন বলেছে। হায়ান মিরানকে একটা হ্যান্ড লোশন দিয়ে বলে আর আমাদের মতন যারা আছে তারা লোশন মুখে নয় বরং হাতে লাগায়, তো এটা ইউজ করো যাতে করে রক্ত না আসে আর ডাম্বেল ধরতে পারো। মিরান বলে অনেক থ্যাঙ্কস তোমায় এত কেয়ারের জন্য। তো বাড়ি ফিরে মিরান দেখে তার বোন পাগল হয়ে গিয়েছে কাঁদতে কাঁদতে, কারণ তার ব্রেকআপ হয়েছে। মিরান বলে আমার জনসিউকের সাথে ব্রেকআপের পর একই রকম ফিল হয়েছিল যে আমার জীবন শেষ, কিন্তু এখন দেখো আমি মুভ অন করেছি। জিরান বলে কিভাবে করলে? মিরান বলে হয়তো বা ওয়ার্কআউট করার জন্য আমি সব ভুলে থাকতে পারতাম। জিয়ান বলে আমি কিভাবে ভুলবো তাকে? মিরান বলে আমাকে বিশ্বাস করিস? আমি কি তাহলে তাকে ভুলতে হেল্প করব? মিরান তাকে জড়িয়ে বলে হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি। মিরান বলে তাহলে কান্না করিস না, আমি তো এটা বুঝতে পারছি না আমাদের ফ্যামিলির সবাইকে কেন আপসেট করে। এদিকে হায়ানের নতুন যে ক্লায়েন্ট আসে সে তার নাকে দম করিয়ে ছাড়ছে, তার নাম মিস নারা। তো হায়ুনকে সে 1 মিনিটের জন্য ব্রেক দিচ্ছিল না, এক টানা ওয়ার্কআউট করেই যাচ্ছিল আর তার কানের কাছে এসে বকবক করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। হায়ুনের ফিল হচ্ছিল যেন তার কান দিয়ে রক্ত আসছে, এত বাজেভাবে চেঁচামেচি করত মহিলা। তো সবাই জিম শেষে রাতে চলে গেলেও নারা যায় না। হায়ুন ক্লান্ত হয়ে বলে আপনি কি বাসায় যাবেন না? নারা বলে কেন, আপনি কি বিরক্ত আমায় নিয়ে? আপনিই না বললেন এটা 24 ঘন্টা জিম, তাহলে আমি 1 ঘন্টাও কেন নষ্ট করব? হায়ুন এই কথা আর কি বলবে, সে উত্তরই পায় না। বেচারা আসলে ভাবেইনি কেউ এরকম সিরিয়াস নিয়ে নিবে তার কথা, আর সেই কারণে হায়ুন নিজে একবারও ওয়ার্কআউট করতে পারছিল না। তো এবার সেখানে মিরান তার বোন জিরানকে নিয়ে আসে আর তাকে পরিচয় করায় হায়ুনের সাথে। হায়ুন মিরানকে বলে তোমার মেহরবানিতে এমন একজন ক্লায়েন্ট পেয়েছি যে আমার নাম ভুলিয়ে দিচ্ছে, এখন এটা আবার কে? মিরান বলে আমার বোন, সে এখন থেকে ওয়ার্কআউট করবে এখানে। হায়ুন জিরানকে দেখেই চিনতে পারে আর তার নিজের ফেস আজীব হাসি দিয়ে চেঞ্জ করে। মিরান বলে আমি তাকে আপাতত নর্মাল কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি, আপনি আপনার কাজ করুন। হায়ুন নারার হাত থেকে বাঁচতে বলে না আমি দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই, কিন্তু মিরান মানা করে। নারা আসার পর হায়ুনকে ধরে নিয়ে চলেই যায়। এবার মিরান জিরানকে বিভিন্ন রকমের ওয়ার্কআউট দেখায়, যেগুলো মিরানের জন্য অতিরিক্ত ছিল, কিন্তু তাও সে তার বোনের প্রশংসার জন্য এসব করে। তারপর হায়ুন এসে জিরানকে তার বর্তমান টাইপের ওয়ার্কআউট দেখায়। তখনই নারা এক কাণ্ড ঘটিয়ে ফেলে, সে হায়ুনের মিস্টার ডেভিড ট্রফিটা ভেঙে ফেলে। বেচারা হায়ুনের দুঃখ আর কে দেখে, সে ফিল করতে পারছিল তার মাসেল হারিয়ে যাচ্ছে। আয়নায় তাকিয়ে চিৎকার করে আর বলে আমি আমার মাসেল হারাচ্ছি কারণ এই মহিলার জন্য আমি একবারও ওয়ার্কআউট করার টাইম পাচ্ছি না, আর একজন ট্রেনারের মাসেল হারানো প্রফিট হারানোর থেকেও ভয়ঙ্কর। এইভাবে সবকিছু চলতে থাকলে আমি বাতাস ছাড়া বেলুন হয়ে যাব। তখন কল করে নারা দেখা করার জন্য। হায়ুন কোনো মতে আসে আর নারা বলে কি লজ্জা পাচ্ছ আন্টির সাথে এখানে এসে? হায়ুন বলে না আমি লজ্জা পাচ্ছি কারণ আমার মাসেল শুরু হয়ে যাচ্ছে। নারা বলে আরে না তুমি এখনো হ্যান্ডসাম আছো। তখন সেখানে নারা দেখে তার হাজব্যান্ড একটা মেয়ের সাথে এখানে এসেছে। নারা হায়ুনকে বলে প্লিজ আমাকে তুমি লুকাতে হেল্প করো, কারণ আমি আমার হাজব্যান্ডকে দেখলে সমস্যা হবে। হায়ুন বলে কিন্তু কেন লুকাবেন? এখনও তো হিসেবে আপনার হাজব্যান্ড লুকানোর কথা, কারণ সে চিটিং করছে। নারা বলে না প্লিজ আমি যা বলছি এখন তা করো। হায়ুন তাই নারার মুখ খাবারে ডুবিয়ে দেয় আর তাই তাকে তার হাজব্যান্ড না দেখেই চলে যায়। এবার বাইরে আবারও দুইজন বসে কথা বলতে। সেখানে নারা বলে আসলে আমি যদি তাদেরকে হাতে নাতে ধরে ফেলতাম তাহলে আমাকে ডিভোর্স দিতে হতো, আর আমি এই মুহূর্তে তাকে ছাড়তে চাই না। আমার মেয়ের বিয়ে হতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। হানমির এইসব কি বলছেন? নারা বলে আমি জানি তোমাকে আমি খুব বিরক্ত করছি, আসলে আমার হাতে কোনো উপায় নেই।
আমার একদম বাসায় থাকতে ইচ্ছে করে না, তাই তোমার সাথে জিমে এসে বেঁচে থাকার একটা আশা খুঁজি। আর না হলে বাসায় থাকলে তো সারাক্ষণ তার কাজের মহিলা হয়েই থাকি আর তার রাগের কথা সহ্য করি। আমি জিমে আসার পর তুমি আমাকে জিজ্ঞেস করো আমি খেয়েছি কিনা, আমি রাতে ঠিকমতো ঘুমিয়েছি কিনা, আমি সারাদিন কি করেছি, আমি ভালো আছি কিনা। এই সমস্ত কথাগুলো, প্রশ্নগুলো হয়তো বা অনেকের কাছে সামান্য মনে হবে, কিন্তু আমার মতো মেয়েরা যারা গত 30 বছর এইগুলো শুনেনি তাদের জন্য এই শব্দগুলো অনেক মূল্যবান। আমি তোমার এই কথাগুলোর জন্যই জিমে যতটা সম্ভব ততটা থাকার চেষ্টা করেছি। আমি সরি তোমাকে এত বিরক্ত করেছি বলে। হাইন এসেছিল তাকে মানা করতে, কিন্তু এইসব কথা শুনে বেচারা খুব ইমোশনাল হয়ে পড়ে। হাইন একা একা ভাবে আমি আমার সব ক্লায়েন্টকে বলি ওয়ার্কআউট করতে, কারণ আমি বিশ্বাস করি স্ট্রং ওয়ার্কআউট স্ট্রং মাইন্ড তৈরি করে। কিন্তু পৃথিবীতে এমন কোনো এক্সারসাইজ নেই যা দিয়ে মিস নারাকে আমি স্ট্রং করতে পারবো। এতে কি জিয়ান এসে মিরানকে খুশি হয়ে বলে, উনি আমি মিনিটে মিনিটে আমার বয়ফ্রেন্ডকে মিস করতাম, কিন্তু এখন গত 10 মিনিট আমি তাকে মিস করিনি। সত্যি তোমার ওয়ার্কআউট কাজ আসছে। মিরান বলে, হ্যাঁ, এইভাবে একটা সময় পর তাকে সম্পূর্ণভাবে ভুলে যাবি। তো পরদিন জিমে আসার পর হাইন মিরানের থেকে জানতে পারে ওয়ার্কআউট করার ফলে তার বোনের অনেক হেল্প হচ্ছে, আর সে নিজেও অনেক কিছু থেকে বেরিয়ে আসতে পেরেছে। তাই হাইন এবার মিস নারাকে টেকনিক শেখায় কিভাবে কোনো কিছুকে মন থেকে দূরে করতে হয়। মিস নারা বলে সব কিছু ওয়ার্কআউট করলেই হয় না। 30 বছর কাউকে নিজের সব কিছু ভাবার পর তাকে এত সহজে ছাড়া যায় না। ভালো না হোক খারাপ অভ্যাসে তো পরিণত হয়েই যায়। তো এইসব বলার পর নারা বাইরে এসে দেখে তার হাজব্যান্ড তার গার্লফ্রেন্ডের সাথে এসেছে। আর এবার মিস নারা তার হাজব্যান্ডের থেকে অপমান সহ্য করতে পারে না, তাই সে হাইনের সেখানে টেকনিক অ্যাপ্লাই করে আর তার হাজব্যান্ডকে প্রচুর মারধর করে বিদায় করে। হাইন এসব দেখে বেশ প্রাউড ফিল করে। তারা রাতে পার্টি করে আর তাদেরকে এত হ্যাপি দেখে হাইনও খুব বেশি খুশি ছিল। এবার রাতে যাওয়ার পথে জিরান মিরানকে বলে, তোমার কারণে আমি আমার বয়ফ্রেন্ডকে ভুলতে পারছি। থ্যাঙ্কস আমাকে এইসবটা বলার জন্য যে তুমি জনসিউকে ওয়ার্কআউট করার পরই ছাড়তে পেরেছো। তো তখনই মিরান জনসিউকে আসতে দেখে লুকিয়ে পড়ে আর জিরানকে বলে, সে আসলে তাকে জিজ্ঞেস করিস কেন সেদিন আমাকে মেসেজ দিয়েও ডিলিট করলো, আমি তাকে ফেস করতে পারবো না। এইসব বলে কাঁদো হয়ে যায় মিরান। জিরান বুঝতে পারে তার বোন তাকে মিথ্যা বলেছে, আসলে সে এখনও জনসিউকে ভুলতেই পারেনি। তার মানে ওয়ার্কআউট কোনো কাজেরই না, আর সেও তার বয়ফ্রেন্ডকে ভুলতে পারবে না। জিরান এবার মিরানকে রেগে বলে, আমার উচিত হয়নি তোমাকে বিশ্বাস করা। এই কথা বলে সে তার বয়ফ্রেন্ডকে কল করে কান্নাকাটি করে বলে ব্রেকআপ করবে না। আর মিরান সেখানে বসে কাঁদতে থাকে কেন সে নিজেকে সামলাতে পারলো না। আসলে মিরান কখনো জনসিউককে সম্পূর্ণ মন থেকে বিদায় করতেই পারেনি। জনসিউক তাকে বলেছে সে তাকে ভালোবাসে না, আর মিরান তাকে প্রশ্ন করারও সাহস পায়নি, কারণ সে আবারও কষ্ট পেতে ভয় পাচ্ছিল। তাই এখনো আশা রেখেছে একবার না একবার জনসিউক ফিরবেই। মিরান সেখান থেকে আসে হায়নের কাছে আর হায়নকে হাত দেখিয়ে বলে, দেখো আমার হাতের ফুসকাটা ছিঁড়ে গিয়েছে, আমি কিভাবে এটা ঠিক করব। এই কথা বলে মিরান চিৎকার করে কাঁদতে থাকে। হায়ন বুঝতে পারে মিরান এই ফুসকার কথা মুখেই বলছে, কিন্তু মনে তার অন্য কারোর জন্য কষ্ট হচ্ছে। তার কারণ তারা সবাই তাদের কাছের মানুষ বা জিনিসগুলোকে মন থেকে ছাড়তে ব্যর্থ হয়েছে। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিরানকে রাস্তায় বসে কাঁদতে দেখছিল জনসিউক। সে আড়াল থেকেই দেখে, কিন্তু সামনে আসার সাহস পায় না। আর তাকে এইভাবে মিস নারা দেখে কান ধরে তুলে দেয় খারাপ ছেলে ভেবে।